আসলে সেটা হবে ইয়েস আই অ্যাগ্রি, আমি আপনার সাথে একমত, ঠিক আছে, নট অ্যাগ্রিড, একমত হয়েছিলাম না, একমত। কিন্তু সেক্ষেত্রে কী হবে না, আই অ্যাম অ্যাগ্রিড না, মানে আমি এটা প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। এই জন্য অ্যাক্টিভ এবং প্যাসিভের মৌলিক যে বিষয়গুলো এগুলো আমরা অনেকেই জানি না। তা আমি এখানে যে জিনিসটা এই সেন্টেন্সটা আমরা শিখলাম যেটা ভুল, এই ধরনের সেন্টেন্স লিখবেন না। তাহলে অ্যাক্টিভ প্যাসিভের আমাদের মৌলিক জিনিসে আমাদের কিছু ঝামেলা আছে, সেগুলো একটু দেখব। তার আগে আমি এই 3টি সেন্টেন্সের দিকে একটু যেতে চাই। এই 3টি সেন্টেন্সের ক্ষেত্রে একটু আপনারা আসুন যে এই 3টি সেন্টেন্সের কোন সেন্টেন্সটি প্যাসিভ হবে। আমি 3টি সেন্টেন্স লিখেছি, দেখতে পারেন। সেটা হচ্ছে আই গো, শি লুকস বিউটিফুল এবং আই প্লে ক্রিকেট। একটু খেয়াল করবেন আগে এটাতে কোনটি দ্বারা আপনার ভয়েস হবে বা কোনটিকে আপনি ভয়েস করতে পারবেন। যারা আমরা এখানে আছি একটু চেষ্টা করব আমার সাথে কমিউনিকেট করলে। আমি গত ক্লাসে বলেছি আপনারা যদি ইন্টারাকশন করেন তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, আমরা বুঝতে পারবো যে আমার অ্যাক্টিভ প্যাসিভের যে মৌলিক ভুলগুলো। আসলে অনেকে আছে যে শর্টকাট কিছু টেকনিক শিখিয়ে দেয়, তারপরে শিক্ষার্থীরা পরে কিন্তু আর পারে না। এইটা কিন্তু একটা অনেক বড় সমস্যা এবং আমরা মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানি না। আমি বারবার এই কথাটি কেন বলছি, আর একটা কথা মনে রাখবেন, ইংরেজি হচ্ছে একটি ভাষা। আপনার যদি বেসিকটি ভালো হয়ে যায়, আপনার যদি বেসিক যে নলেজটি এটা যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু মৌলিক জিনিস যেমন পার্টস সম্পর্কে যদি আপনার ভালো নলেজ থাকে, সাথে ভয়েস সম্পর্কে ভালো নলেজ থাকে, টেন্স সম্পর্কে ভালো নলেজ থাকে, তাহলে কিন্তু ইংরেজির আপনার মৌলিক জিনিসে যে আপনার বাকি জিনিসগুলো আপনি ঘরে বসে শিখতে পারবেন, বই পড়েও শিখতে পারবেন। হ্যাঁ, ভার্সিটি ক্লাস আরও কিছুদিন পরে, আবার এটাও ভার্সিটির অন্তর্ভুক্ত, কারণ অনেক শিক্ষার্থী মৌলিক ভয়েসগুলো কিন্তু পারে না। এই যে এই সেন্টেন্সটা অনেকেই লিখে ফেলে, জাহেদ লিখেছে ভার্সিটি ক্লাস নিয়ে, আসলে এটাও কিন্তু ভার্সিটি ক্লাসের একটা অন্তর্ভুক্ত। প্রায় কিন্তু প্যাসিভ ভয়েস থেকে এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে ব্যতিক্রম স্ট্রাকচারগুলো কিন্তু পরীক্ষায় আসে, ব্যতিক্রমগুলো। যেমন এটা অনেকে যে ভুল, এটা অনেকে জানে না যে এই সেন্টেন্সটি ভুল। সো লাইভে ক্লাস কন্টিনিউ করলে এই জিনিসগুলো আমরা জানতে পারবো যে কোন বিষয়গুলো আসে, কোন বিষয়গুলো আসে না। তাহলে আমরা একটু এই 3টি সেন্টেন্সের মধ্যে আমরা একটু দেখব। আই গো, শি লুকস বিউটিফুল, আই প্লে ক্রিকেট। এখানে আমি 3টি ভার্ব আমরা লিখব। সেটি হচ্ছে এই যে গো ভার্ব, এটি একটি ভার্ব, শি লুকস লুকস একটি ভার্ব এবং প্লে এখানে একটি ভার্ব। তো প্রথমেই আমরা যে জিনিসটি খেয়াল করব সেটি হচ্ছে আমি এখানে 3টি ভার্ব লিখেছি। একটু কমেন্টে আমরা লিখবো যে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, এটা আমরা একটু লেখার চেষ্টা করব যে এটা 3টি সেন্টেন্সের কোনটিকে আমরা প্যাসিভ করতে পারবো। আচ্ছা, ইউসুফ লিখেছে প্লে ক্রিকেটকে প্যাসিভ করা যাবে, গুড, এক্সেলেন্ট। কেন প্যাসিভ করা যাবে এইটা এখন আমরা একটা শেখার চেষ্টা করব। প্রথমেই বলি এই গো ভার্বটি হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর এই লুকস ভার্বটি হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই প্লে ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি কি? তাহলে আই গো, এই গো ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর শি লুকস, এই লুকস ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ লিঙ্কিং ভার্ব, এবং প্লে ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, অবশ্যই ইটস দ্য পার্ট অফ ফ্রি হ্যান্ড রাইটিং, কিন্তু এটা পার্ট। প্যাসিভ ভয়েস ছাড়া আপনি ফ্রি হ্যান্ড লিখতে পারবেন না। মনে রাখতে হবে আপনি যখন লিখতে যাবেন তখন অর্ধেক সেন্টেন্সই হয়ে যাবে প্যাসিভ। যেমন আপনি এই যে অনেকে বলছে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের, আসলে আপনার এই জন্যই সমস্যা। আমাদের স্টুডেন্টরা মনে করে যে আমরা মৌলিক জিনিসটা যেটা সেটা না পেরে আমরা অন্য কিছু জানার চেষ্টা করি। যেমন আপনি যখন লিখতে যাবেন, ধরে নেন আপনি এই যে ধরেন চিংড়ি রত্ন নিয়ে লিখবেন আপনি, অথবা দুর্নীতি নিয়ে লিখবেন, অথবা আপনি ড্রাগ অ্যাডিকশন নিয়ে লিখবেন, অথবা ডাউরি সিস্টেম নিয়ে লিখবেন। তো আপনি যদি প্রথমেই লিখেন যে বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত বা পরিকল্পনা নেওয়া হয়েছিল, এটাকে আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাবেন তখন এই সেন্টেন্সটা কিন্তু আপনাকে অনুবাদ লিখতে হবে। আপনি এটা মুখস্থ করে পারবেন না, তাহলে এটা কীভাবে লিখতে হয় এটা আপনার জানতে হবে। তাহলে আমি বলেছি কিন্তু যে ভয়েস ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য অন্যতম একটি পার্ট। আমি ক্লাসের শুরুতেই কিন্তু বলেছি যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে ভয়েস খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেক শিক্ষার্থীরাই বুঝতে চাই না। সেটা হচ্ছে যে মনে করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আলাদা কিছু লেসন আছে, ওগুলো শিখলে হয়ে যাবে না। আসলে আমি লিখবো কি, আমি হয় অ্যাক্টিভ সেন্টেন্স লিখবো, নাহলে প্যাসিভ সেন্টেন্স লিখবো। তো প্যাসিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাচ মোর ইম্পর্টেন্ট। ওকে, তা আমরা প্রথমে একটু জেনে নিই এই 3টি ভার্বের মধ্যে। তাহলে ইংরেজি ভাষায় 3 ধরনের ভার্ব আছে। তাহলে আমরা ইংলিশে ভার্বকে 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এবং আরেকটি হচ্ছে
লিঙ্কিং ভার্ব। এই তিনটা ভার্ব কিন্তু আমরা একটু ভালো করে আলোচনা করতে পারবো। সেটা কি তাহলে? তাহলে ভার্বটা হচ্ছে তিন ধরনের, একটা ট্রান্সিটিভ ভার্ব, একটা ইনট্রান্সিটিভ ভার্ব এবং আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। মনে রাখবেন ইনট্রান্সিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ হবে না। তাহলে প্রথমে আমরা একটু জেনে নেই ইনট্রান্সিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ হয় না, কারণ এখানে দেখেন আই গো, আমি যাই, এটার কোনো অবজেক্ট নাই, অর্থাৎ এটার কোনো, আমরা যেটাকে বলি যে এই সেন্টেন্সটা আমি পরে কেন লিখেছি আমি পরে বলছি, এটা কখনো কি করা যাবে না, প্যাসিভ করা যাবে না, কারণ এখানে মানে সে কী কাজ করে, তার মানে এখানে কিন্তু তার অবজেক্ট নাই, আমি কি যাই, কাকে যাই, এটা দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাই না, তার মানে এটা একটা ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে আমরা আরেকটি জিনিস জেনে নিলাম যে ভার্বকে ইনট্রান্সিটিভ বুঝবো কীভাবে, ভার্বকে কী বা কাকে দিয়ে প্যাসিভ করা, প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা ট্রান্সিটিভ ভার্ব, যদি উত্তর না পাই তাহলে ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন আই প্লে ক্রিকেট, কি খেলি, তাহলে ক্রিকেট খেলি, তাহলে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, কি খেলি, ক্রিকেট খেলি, এই সেন্টেন্স কি প্যাসিভ করা যাবে, কারণ এটার অবজেক্ট আছে। আচ্ছা, এবার আমরা অনেকে প্রশ্ন হতে পারে লিঙ্কিং ভার্বের ভয়েস হয় না। হ্যাঁ, আমাদের দেশে অথবা আপনি যদি এই সাবকন্টিনেন্টে চিন্তা করেন তাহলে একটা জিনিস পাবেন হচ্ছে লিঙ্কিং ভার্বকে প্যাসিভ, কিছু কিছু লিঙ্কিং ভার্বের প্যাসিভ আপনি খুঁজে পাবেন, যেমন হানি, টেস্ট, সুইট, এটাকে প্যাসিভ পাবেন। কিন্তু আপনি যদি সিনট্যাকটিক্যালি চিন্তা করেন তাহলে এই ধরনের প্যাসিভগুলো সাধারণত যারা নেটিভ স্পিকার তারা ইউজ করে না। সেগুলো আমি বলেছি ব্যতিক্রম যে ভয়েসগুলো নিয়ে, সেটা আরেকটা লাইভে আমি কথা বলবো ব্যতিক্রম ভয়েসগুলো নিয়ে, যে এটার ভয়েস চেঞ্জ হয় না, বা হলেও এটার মিনিংটা যে একটা ভাষার যে মৌলিক মিনিং সেই মিনিংটি থাকে না। তবে সেই জায়গাটায় খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তাহলে এই জায়গাটায় আমরা তাহলে কিন্তু এই জিনিসটা অনেকে আমরা জানি না বা অনেকে আমরা চেষ্টা করি না। তাহলে এখানে শুধুমাত্র ইনট্রান্সিটিভ ভার্বে কী হবে না, আমি বলেছি ভয়েস হয় না, লিঙ্কিং ভার্বের ভয়েস হয় না, কিছু কিছু লিঙ্কিং ভার্বের ভয়েস হয়। আমি বলেছি যে এগুলো আমাদের সাবকন্টিনেন্টে হয়, কিন্তু আপনি আমার বাসায় প্রায় 500-এর উপরে, আমি বলবো 500-এর উপরে বই আছে আমার কাছে, এবং যে বইগুলো হয়তো বাংলাদেশেও পাওয়া যায় না এমন অ্যাভেলেবেল আমার কাছে বই আছে, এবং সেই বইগুলো পড়ে আমি যেটা দেখেছি যে কোনো বইতেই এই সাধারণত এই ধরনের ভয়েসগুলোকে আলোচনা করা হয়নি। কিন্তু হ্যাঁ, আমি বলছি এই সাবকন্টিনেন্টে কিছু বইতে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত মানে আর বাড়াবো না। আচ্ছা, কিভাবে বুঝবেন? প্রথমেই বিষয় হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওই যে কী বা কাকে দিয়ে একটা কমন একটা বিষয় বলেছি, আর একটা আপনাদের টেকনিক শিখিয়ে দিই যারা এখানে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ বুঝতে পারছেন না। হ্যাঁ, ইউটিউবে দিব, আমি দিয়েছি আর কি, আপনাদের একটা মজার জিনিস শেখাই। সেটা হচ্ছে মনে রাখবেন যে ভার্বের পরে সরাসরি আপনি একটি নাউন ব্যবহার করতে পারবেন, এই অবজেক্ট সবসময় কী হবে, হয় নাউন বা প্রোনাউন হবে, এটা মনে রাখবেন, নাউন বা প্রোনাউন। আর ইনট্রান্সিটিভ ভার্বের পরে কখনোই কোনো নাউন ব্যবহৃত হতে পারবে না। তাহলে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাবো না, এবং ইনট্রান্সিটিভ ভার্বের পরে কখনো কোনো নাউন বসবে না সরাসরি। এই জন্য আমি কখনো বলতে পারবো না, এটা আমি রাইটিং ক্লাসে গিয়ে আরও বিস্তারিত বলবো পরে, আপনারা আমার সাথে টাচে থাকলে এগুলো জানতে পারবেন। যেমন আই গো ঢাকা কখনো বলা যায় না, আমি কখন এটা বলতে পারবো না, অবশ্যই মাঝখানে একটা কী থাকবে, প্রিপোজিশন। তাহলে ইনট্রান্সিটিভ ভার্বের আরেকটা টেকনিক আপনাদের শিখিয়ে দিচ্ছি, যারা একদমই নতুন তারাও এই বিষয়টা আপনাদের কাজে লাগবে। ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে মনে রাখবেন, ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে হয় প্রিপোজিশন থাকে, তাহলে অ্যাডভার্ব থাকবে। তাহলে আমি খুব ভালো, যারা খাতা কলম নিয়ে বসেছেন, হ্যাঁ বুকে দেখেছেন আমি বলেছি খাতা কলম নিয়ে আসেন, লিঙ্কিং ভার্ব নিয়েও বলবো আমি। আচ্ছা, এইটা বলেছে যে হ্যাঁ, আমি বলেছি যে এটা হানি ইজ টেস্টেড সুইট লেখা যায়, কিন্তু হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড এই ধরনের সেন্টেন্স লেখা যায় না। এগুলো নিয়ে আমি বলেছি এগুলো অ্যাডভান্স লেভেলগুলো আলোচনা করব, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আমি আলোচনা করব। কিছু কিছু আমি বলেছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে কি, আমাদের বাংলাদেশ, স্পেশালি কলকাতা এবং বাংলাদেশ, এই দুটি জায়গায় কিছু বইতে আপনি এই ভয়েসগুলো দেখবেন। তবে আপনি বাইরের যে ভয়েসগুলো, যেমন আমরা অনেকে ক্লিফ স্টোফেল পড়েছি, ব্যারন স্টোফেল পড়েছি, ইতিমধ্যে এই বইগুলো আপনার নাম জানেন বলে আমি বললাম, কিন্তু পৃথিবীতে অনেক ভালো ভালো বই আছে যেগুলোর নাম হয়তো আপনি জানেন না, বা কখন আপনি গুগলে গিয়ে দেখতে পারবেন সেগুলো, বা অ্যামাজন থেকে কিনতে পারবেন। একটা বইয়ের অনেক দাম, কম্প্রিহেন্সিভ ইংলিশ গ্রামার একটি বই আছে, আপনি কিনবেন, যেটাকে গ্রামারের বাইবেল বলা হয়, ঠিক আছে? তো এগুলো কিনলে দেখবেন যে এগুলোর মধ্যে এগুলোর ভয়েস হয় না। তবুও আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যেহেতু বেসিকটা আলোচনা করছি, সেই জন্য সামনের দিকে
যাচ্ছি আমি আর কি। ওকে, তাহলে কিছু কিছু ইন্ট্রানজিটিভ, যেমন আপনি এটাকে প্যাসিভ করতে পারবেন না, শি লুকস বিউটিফুল, এটাকে পারা যাবে না, কিন্তু হানি টেস্ট সুইটকে আমি বলেছি কিছু কিছু রাইটার এটাকে সাপোর্ট করেছে। তো সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে টাচে থাকবেন, আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো যাই হোক, আমরা জেনে নিলাম তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব বুঝবো কীভাবে। ইন্ট্রানজিটিভ ভার্ব এরপরে কী থাকে আমি বলছি, কী বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় না, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এরপরে সাধারণত হয় প্রিপোজিশন থাকবে, আর না হলে অ্যাডভার্ব থাকবে, আর নাহলে কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সরাসরি আই গো। দেখেন এরপর আমি কিছু লিখিনি, তার মানে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। আর যেমন আমি যদি এই ক্রিকেটটা উজ্জ্ব রাখি, এটা অনেকে আমি জানি না, আমরা জানি না, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ইউজড ইনট্রানজিটিভলি। হ্যাঁ, আবার এমনও হতে পারে ইনট্রানজিটিভ ভার্ব ইউজড ট্রানজিটিভলি, হতে পারে। এগুলো নিয়ে রেগুলার যদি ক্লাসে থাকেন, হ্যাঁ ওমর ফারুক সজীব বলেছে হি ইজ গন, হ্যাঁ এটাও গ্রামাটিক্যাল কারেক্ট। এই জিনিসগুলো আমি আলোচনা করব, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। হি ইজ গন, আমরা যখন ক্রিকেট খেলা দেখি, সজীব আমার সাথে আছে, খুব সুন্দর প্রশ্ন করেছে, আমার খুব প্রিয় ছোট ভাই এবং জনপ্রিয় শিক্ষক। হি ইজ গন, দিস ইজ আমরা খুবই কমন একটা সেন্টেন্স, ভেরি কমন সেন্টেন্স, স্পেশালি ইন ক্রিকেটে দেখবেন এই জিনিসটি খুবই কমন, বলে হি ইজ গন, আউট হওয়ার বলে হি ইজ গন বলে। আচ্ছা, এইটা নিয়ে আমি আলোচনা করবো। আমি বলেছি যে ব্যতিক্রমগুলো নিয়ে পরে আলোচনা করব। তো যারা এখানে আমরা পারি তারা লাইনে থাকি, আমি আলোচনা করি, কাজে লাগবে এটা, এই বিষয়টি কাজে লাগবে। তো যাই হোক, ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আমি আলোচনা করলাম। তারপরে ট্রানজিটিভ ভার্বের পরে তাহলে কী হবে, এই ভার্বটা যদি আমি এই ক্রিকেটটা উজ্জ্ব রাখি, তাহলে এই ভার্বটা ইনট্রানজিটিভ হয়ে যাবে। শুধু যদি বলে আই প্লে, তাহলে সেটা ইনট্রানজিটিভ হয়ে যাবে। তাহলে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ হতে পারে যদি অবজেক্টটা আমি উজ্জ্ব রাখি, আর যখন আমি অবজেক্টটা ব্যবহার করব তখন সেটা কী হয়ে যাবে, ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। আর এই গো ভার্বটা এখানে আমি বলেছি ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ ভার্বে কী থাকে, এরপর একটা নাউন থাকে। এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আছে, ইউটিউবে আছে, দেখে নেবেন। এই ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্বের মৌলিক বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আছে, ছোট একটা ভিডিও আছে, এটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা, আর লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে যেটা হচ্ছে, লিঙ্কিং ভার্ব বুঝবেন কীভাবে, সাধারণত প্রথম বিষয় হচ্ছে যারা আমরা ক্লিপস্টোফেল পড়ি তাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটি হচ্ছে যে ভার্বের পরে যা বসে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। এই কথাটা একটু ভুল মনে রাখবেন, যে কমপ্লিমেন্ট এটা হচ্ছে ভুল বলতে কি, আসলে ওনারা যে সেন্সে বলেছে, আমরা যেটাকে লিখি সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, তেমনি আমেরিকান লেখে সাবজেক্ট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তার মানে কমপ্লিমেন্ট আসলে এটা এক্সটেনশনের সিনোনিম। এটা নিয়েও আমি ইউটিউবে একটা ভিডিও আছে, ছোট্ট একটা ভিডিও আছে, দেখে নেবেন। তো এটা অনেকেই ধারণা করে যে কমপ্লিমেন্ট মানে তাহলে এটা, আসলে সেটা গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট না। আমাদের বাসায় যদি অক্সফোর্ড ডিকশনারি থাকে, এখনও আমার সাথে যারা আছেন এখানে অনেকেই আছেন দেখতে পাচ্ছি, তাদের কাছে অক্সফোর্ডের ডিকশনারি আছে, এবং একটু কষ্ট করে ডিকশনারিটা বের করে এখন কমপ্লিমেন্ট শব্দটা একটু বের করেন। যাদের কাছে অক্সফোর্ড ডিকশনারি আছে তারা একটু কমপ্লিমেন্ট শব্দটা বের করেন, তাহলে বুঝতে পারবেন কমপ্লিমেন্ট কী জিনিস। তো মূলত কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটাই কমপ্লিমেন্ট। এক কথায় বলে দিলাম আপনাদের, লিঙ্কিং ভার্বের পরে যেটা বসে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। সেটা গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট, সেটা ক্লিপস্টোফেলের কমপ্লিমেন্ট নয়, সেটা গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট। তাহলে আমি কথাটা কিন্তু দুটো বলেছি, একটা হচ্ছে যে ক্লিপস্টোফেলের যে কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল কমপ্লিমেন্ট। যাই হোক, যেহেতু ক্লাস অনেক বড় হয়ে যাবে, এত কিছু বলতে গেলে শেখার তো কোনো শেষ নেই। শি লুকস বিউটিফুল, তাহলে এই যে বিউটিফুল, যিনি বিউটিফুল তিনি কিন্তু শি। আর লিঙ্কিং ভার্ব চেনার একটা সহজ উপায় হচ্ছে লিঙ্কিং ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। যারা আছেন, লিঙ্কিং ভার্বগুলোকে সাধারণত বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। লিঙ্কিং ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। সেটা কি, যেমন শি লুকস বিউটিফুল, আমি বলতে পারবো শি ইজ বিউটিফুল, কিন্তু আই প্লে ক্রিকেট বলতে পারবো না, আই এম ক্রিকেট, এটা বলা যাবে না। আচ্ছা, এরপরে সাধারণত এইখানে কি থাকবে, দুটো জিনিস থাকবে মনে রাখবেন, একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকতে পারে। সাধারণত অ্যাডজেক্টিভ থাকে, কিছু কিছু লিঙ্কিং ভার্বের পরে নাউনও বসে। তো বুঝবেন কীভাবে, এইখানে নাউন বসলেও সেটা কাকে ইন্ডিকেট করবে, সাবজেক্টকে ইন্ডিকেট করবে। যেমন আই অ্যাম তানভীর, যিনি তানভীর উনি হচ্ছে আমি, তাহলে এখানে এই তানভীরটা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ তানভীর আমাকে ইন্ডিকেট করছে, এবং এটা কখনো ভয়েস হবে না। দেখেন আই এম তানভীরের কখনো ভয়েস হবে না, কিন্তু আমি যদি বলি আই স তানভীর, তাহলে আরেকটা জিনিস খেয়াল করেন, ক্রিকেট আর আমি তো এক জিনিস না, ভিন্ন। তাহলে অবজেক্ট আর সাবজেক্ট কখনো একটা জিনিস হয় না, একটা বিষয় হয় না, বা একটা জিনিস হয় না। হ্যাঁ, সাবজেক্ট হবে যখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে, যখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে তখন সাবজেক্টের পরিচয় দেবে, যখন অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে তখন অবজেক্টের পরিচয় দেবে। তাহলে এটা হচ্ছে শর্টকাট, আমি বলে নিলাম, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমি এই ভার্বগুলো নিয়ে আমি আরবার বিস্তারিত আলোচনা করবো, যে ইনস অ্যান্ড আউটসের অনেক সমস্যা থাকে, সেটা নিয়ে আলোচনা করবো। যেহেতু আজকে ভয়েস, আমি একটু ভিন্ন দিকে যাই। এবার আপনারা যারা ক্লাসটি দেখছেন তারা একটু এই দুটি সেন্টেন্সের মধ্যে কোনটি সঠিক এটা একটু বলবেন।
এটা তো আমি বলেছি যে এটা ভুল, এটা একটা ভুল হয়ে গেল। দেন এরপরে হচ্ছে এবার একটু এই জায়গাটাতে আমরা আসি। আচ্ছা, এই দুটি সেন্টেন্সের মধ্যে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। দেখেন এই দুটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটি সঠিক? রাইস ইজ ইটিং না রাইস ইজ ইটেন? ঝটপট বলে ফেলুন, যারা ইয়েতে আছেন বলে ফেলুন। জি, ইউটিউবে ক্লাসগুলো পাবেন। তানভীরস ইংলিশ কেয়ার নামে ইউটিউবেও পেজ আছে আমাদের, সেটাতে পেয়ে যাবেন। এই দুটি সেন্টেন্সের মধ্যে কোনটি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? রাইস ইজ ইটিং এবং আরেকটা হচ্ছে রাইস ইজ ইটেন। যারা আমরা আছি লাইনে আছি, একটু কষ্ট করে অ্যান্সারটা কমেন্ট সেকশনে লিখতে পারি, কমেন্টে লিখতে পারি কোন অংশটুকু প্যাসিভ, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, উর্মি বলেছে রাইস ইজ ইটেন। আচ্ছা, রাইস ইজ ইটিং ভুল কেন? রাইস ইজ ইটিং ভুল কেন? আমরা কি মুখস্থ বিদ্যা বলছি? রাইস ইজ ইটেন মুখস্থ করেছি সেই জন্য বললাম? হ্যাঁ, তূর্ণা শর্মা বলেছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা কমপ্লিমেন্ট। অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাই হচ্ছে ইংলিশ, সেম জিনিস হচ্ছে, এটা কমপ্লিমেন্ট। আর হি টিচেস অ্যাজ ইংলিশ, এখানে দুইটা অবজেক্ট আছে, এটাকে বলে ডি ট্রান্সিটিভ ভার্ব বা ডাই ট্রান্সিটিভ, দুটোই বলতে পারেন। আচ্ছা, একজন বলেছে বোথ আর কারেক্ট, গুড। একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আপনি কার কথা কল্পনা করছেন সেটা এখানে গুরুত্বপূর্ণ। এই রাইস দ্বারা যদি আপনি কল্পনা করেন, এই রাইস দ্বারা যদি ভাত বা চাউলকে চিন্তা করেন, তাহলে সে কি নিজে নিজে খায়? তার মানে সে হচ্ছে নিষ্ক্রিয়, মানে প্যাসিভ। প্যাসিভ শব্দের অর্থ কি? বাংলা কি? নিষ্ক্রিয়। তো রাইস কি নিজেই খাওয়ার কাজ করে? করে না। আচ্ছা, তাহলে আমরা এখানে রাইস মানে কার কথা কল্পনা করছি? ভাত বা চাউল। সে নিজে নিজেকে খায় না? খায় না। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন এখানে রাইস মানে কি, আমি কিন্তু সেটা বলিনি। আপনি কি চিন্তা করছেন সেটা হচ্ছে আসল বিষয়। আপনি যদি মনে করেন রাইস হচ্ছে আমেরিকার এক্স ফরেন মিনিস্টার, আমরা এখানে যারা আছি ইয়ের আমলে, ওবামার আমলে, না বুশের আমলে পররাষ্ট্রমন্ত্রী ছিল কন্ডোলিসা রাইস। আপনি গুগলে সার্চ দিয়ে একটু দেখবেন, রাইস মানে হচ্ছে কি, কন্ডোলিসা রাইসের বানানো RIC। তাহলে রাইস খাচ্ছে ইংরেজি কি হবে? রাইস ইজ ইটিং। অর্থাৎ এখানে এই রাইসটি অ্যাক্টিভ। তার মানে কি, অ্যাক্টিভ প্যাসিভ ডিপেন্ড করতেছে আপনার চিন্তার উপরে। তাহলে কর্তা যদি নিজেই কাজটি করে, অর্থাৎ এখানে এই খাওয়ার কাজটি কে করতেছে? এই রাইস নিজেই করছে। হ্যাঁ, আপনি যদি মনে করেন এই রাইস মানে ভাত বা চাউল, তাহলে এই সেন্টেন্সটি ভুল। কিন্তু যদি মনে করেন এটি আমেরিকার কোনো ব্যক্তির নাম, আমেরিকা, এখানে তো বলা নাই রাইস মানে কি, আপনাকে বুঝে নিতে হবে। তাহলে যদি বুঝে নেন এই অ্যাক্টিভ, সক্রিয়, সে নিজেই কাজটি করছে, তাহলে সেটা হবে ইটিং। আর রাইস ইজ ইটেন, রাইসকে যারা, যদি আমি প্যাসিভ চিন্তা করি, তার মানে সে ভাত চিন্তা করি, তাহলে সে নিজে খায় না। তাহলে কার উপরে ডিপেন্ড করবে? এবার একটু আমার টিভির দিকে একটু আমরা যদি নজর দেই, মনিটরের দিকে যদি নজর দেই, এই মনিটরের একটু ভালো করে খেয়াল করুন, মনিটরের দিকে যদি নজর দেই আমরা, তাহলে এখানে আমি ভয়েসকে দুই ভাগে ভাগ করেছি। যারা আছি একটু খেয়াল করি, এখানে যারা আছি অ্যাক্টিভ এবং প্যাসিভ, আমরা সবাই জানি এটা। অ্যাক্টিভ শব্দের বাংলা অর্থ হচ্ছে সক্রিয়। অ্যাক্টিভ শব্দের বাংলা অর্থ হচ্ছে সক্রিয়। আচ্ছা, তাহলে কে সক্রিয়? আমার সাথে সাথে এবার একটু মূল ক্লাসে যারা এদের সমস্যা আছে, তাহলে ভয়েস হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সক্রিয়। আসলে কে সক্রিয়? কর্তা সক্রিয়। আচ্ছা, তার মানে কর্তা যেখানে নিজেই সক্রিয়, অর্থাৎ একটি সেন্টেন্স তখনই অ্যাক্টিভ যখন কর্তা নিজেই কোনো কাজ করেন। একটি সেন্টেন্স অ্যাক্টিভ যখন কর্তা নিজেই পারফর্ম করেন। তাহলে আমি আবারও বলি, নামের মধ্যেই তার রহস্যটা আছে। অ্যাক্টিভ প্যাসিভ কিন্তু মজার বিষয় হচ্ছে নামের মধ্যেই বলে দিয়েছে। তাহলে অ্যাক্টিভ শব্দের অর্থ সক্রিয়। কে সক্রিয়? কর্তা সক্রিয়। তাহলে কর্তা যেখানে নিজেই সক্রিয় সেটা অ্যাক্টিভ ভয়েস। যেমন উই প্লে ক্রিকেট, এখানে খেলার কাজটি কে করছে? আমরা করছি, এবং এখানে কর্তা উই হচ্ছে সক্রিয়। তাহলে
এটা পেলাম আবার। এবার আমরা দেখি একটু প্যাসিভ। প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। আসলে কে নিষ্ক্রিয়? একইভাবে কর্তা, যেটা অবজেক্ট থেকে সাবজেক্ট বানাই আমরা। এটা আসলে অবজেক্ট না, মূলত আমরা চিন্তা করবো এটাও কর্তা, এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট, কিন্তু ওই সাবজেক্টকে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, ওই জন্য আমি এখানে অবজেক্ট লিখেছি। মূলত এটাও, এটা বাদ দিতে পারেন, মূলত সেটা কর্তা, মূলত সেটা কর্তা। আচ্ছা, তাহলে কর্তা যেখানে নিজে সক্রিয় নয়, যেমন ক্রিকেট ইজ প্লেড বাই আস, এর ক্রিকেট কি নিজে খেলে না, তাহলে ক্রিকেট নিজে খেলে না, তার মানে সেই সেন্টেন্সটা অবশ্যই কী হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। এখানে কর্তা ক্রিকেট কিন্তু খেলার কাজটি করছে না। তাহলে আবার একটু আমি নামের মধ্যে চলে আসি। যে সেন্টেন্সের কর্তা নিজেই কাজটি পারফর্ম করবে সেটা অ্যাক্টিভ। যে সেন্টেন্সে কর্তা, সে সাবজেক্ট, সে কর্তা কিন্তু নিজে কাজটি পারফর্ম করছে না, সেটাই হচ্ছে প্যাসিভ। যেমন আমরা বলেছি রাইস ইজ ইটেন, এখানে কর্তা যদি ভাত হয় তাহলে খাওয়ার কাজটি সে করবে না, তার মানে সে নিষ্ক্রিয়, তার মানে সেন্টেন্সটাও প্যাসিভ হয়ে যাবে। আর আমি যখন বলবো রাইস ইজ ইটেন, রাইস দ্বারা যদি আমি কোনো ব্যক্তির নামকে ইন্ডিকেট করি তাহলে রাইস ইজ ইটেন তো গ্রামাটিক্যালি কারেক্ট, আমার চিন্তার উপরে ডিপেন্ড করবে। আমি তো রাইস মানে কি এটা বলিনি, এবার বুঝে গেছে? তাহলে একটি সেন্টেন্স বুঝবো কীভাবে, অ্যাক্টিভ না প্যাসিভ? কার উপরে ডিপেন্ড করবে? কর্তার উপরে। কর্তা যদি নিজেই কোনো কাজ করে, যেমন আমি এখন আপনাদের পড়াই, তাহলে আই টিচ ইউ বা আই এম টিচিং ইউ, এখানে এই টিচ কাজটি কে করছে? আমি সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ। কিন্তু আমি যদি বলি ভয়েস চেঞ্জ পড়ানো হয় বা ইংরেজি পড়ানো হয়, ইংরেজি কি নিজে নিজেকে পড়ে না, তাহলে সেটা হচ্ছে প্যাসিভ। ওকে, এবার আমরা একটু পরের সেন্টেন্সটা একটু যাই। আমাদের খুব প্রিয় একজন খেলোয়াড় যাকে আমরা এই মুহূর্তে মিস করছি, বাংলাদেশে সাকিব আল হাসান। হ্যাঁ, এটাকে প্যাসিভ করা যায়। কমপ্লেক্স সেন্টেন্সে প্যাসিভ নিয়ে আমি আলোচনা করবো, আপনি পরের ক্লাসটা দেখলে এটা সময় লেগে যাবে, পরের ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন। দ্যাট মিনস বেসিক ক্লাস যেটা, এটা 1, 2টা দুটোই আমি বলবো। এবার আমরা এই সেন্টেন্সটা একটু দেখি। এখানে আমি একটা পিকচার দিয়েছি, দেখেন, সাকিব লাভস ক্রিকেট। আমরা সাকিব আল হাসান সবাই চিনি সাকিব আল হাসানকে, অনেক দিন ধরে আমাদের মাঝে খেলছেন, আমরা মিস করছি। গত বিশ্বকাপে অসাধারণ খেলা খেলেছে। তাহলে সাকিব লাভস ক্রিকেট, দেখেন তো এখানে সাকিব ভালোবাসে কাকে? ক্রিকেটকে। তাহলে যিনি সাকিব উনি কিন্তু ক্রিকেট না, ক্রিকেট ভিন্ন জিনিস। তাহলে এই ভার্বের অবজেক্ট আছে। যখন আমি প্যাসিভ করি সাধারণত তখন ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাই, কিন্তু যখন আপনি লিখতে যাবেন, যারা রাইটিংয়ের জন্য এখানে অনেকে কমেন্ট করেছেন, লিখতে যাবেন তখন কিন্তু আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার দরকার নেই, তখন সরাসরি আপনাকে প্যাসিভ করতে হবে। সেটা খুব ইন্টারেস্টিং, আমি কিছুক্ষণের মধ্যেই সেই আলোচনায় যাব। তাহলে যারা পরীক্ষায় যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, যারা বিসিএস দিব বা আমরা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, বিভিন্ন জব পরীক্ষাগুলো দিব, তাদেরকে রূপান্তর শিখতে হবে। কিন্তু যারা এখন এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করবেন না রাইটিং স্কিলের জন্য, তারা শিখতে হবে সরাসরি প্যাসিভ, তাদেরকে শিখতে হবে সরাসরি প্যাসিভ। হ্যাঁ, ইন্টারোগেটিভটা করবো, এটা করবো, এগুলো করবো। তাহলে সাকিব লাভস ক্রিকেট, তাহলে আমি ক্রিকেট আগে নিয়ে এসেছি, আর লাভসটা কি হয়েছে দেখেন, ইজ লাভড, এই জায়গাটা আমার শেখার বিষয় আছে। ক্রিকেট আগে নিয়ে এসেছি, আর এখানে এম ইজ আর, তারপরে লাভড, তারপরে হচ্ছে বাই সাকিব। এবার আমরা এই আমাদের ইয়েতে আসি, আলোচনায় আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। পরের আলোচনায় যদি যায় তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি 4টি স্ট্রাকচার লিখে দিব। যেমন প্রথমেই আমি যদি একটি স্ট্রাকচার লিখি, এই একটি স্ট্রাকচার দিয়ে আমি এখন প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো লিখছি। সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই একটি স্ট্রাকচার দিয়ে যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটকে প্যাসিভ করা যাবে। যেমন এম ইজ আর, তারপরে হচ্ছে ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার। আমরা পরের স্লাইডটাতে যাই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এটা একটু দেখুন, এটা একটু দেখুন, আমার স্লাইডের দিকে একটু খেয়াল করুন।
মনিটরের দিকে একটু খেয়াল করুন। তাহলে এই একটি স্ট্রাকচার, এখানে যে এই যে আমি সাবজেক্ট লিখেছি এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, মূলত এই সাবজেক্টটি হচ্ছে নিষ্ক্রিয় মানে প্যাসিভ, এই সাবজেক্টটি হচ্ছে নিষ্ক্রিয় মানে হচ্ছে প্যাসিভ। আচ্ছা, এবার আমরা তাহলে এই চিত্রের দিকে একটু খেয়াল করি, তাহলে বুঝতে পারবো আমরা যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিটকে প্যাসিভ করতে হলে আমাকে এম ইজ আর ব্যবহার করতে হবে, আর যদি পাস্ট ইনডিফিনিটকে প্যাসিভ করি তাহলে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। আমি ইন্ট্রোগেটিভ নিয়ে পরেই আলোচনা করছি, ইন্ট্রোগেটিভ নিয়ে। তাহলে আমরা একটু দেখে নিই, এটাকে যদি আমি একটা কমন অর্থে লিখি, ইট ইজ ডান। দেখেন, ইট ইজ ডান। যখন আপনি রাইটিং শিখতে যাবেন তখন আপনাকে এই স্ট্রাকচারটা ভালো করে শিখতে হবে। ইট ইজ ডান, এটার বাংলা কি একটু খেয়াল করেন, এটার বাংলাটা কি? এটার বাংলাটা কি? ইহা করা হয়। এটার বাংলাটা হচ্ছে ইহা করা হয়। তাহলে আমি যদি বলি সমস্যাটি সমাধান করা হয়, আমার সাথে সাথে যারা আছেন দেখুন, দ্য প্রবলেম ইজ সলভড, সমস্যাটি সমাধান করা হয়, দ্য প্রবলেম ইজ সলভড। যদি বলি আমাকে অপমান করা হয়, দেখেন আই অ্যাম ইনসাল্টেড, এটা হচ্ছে সরাসরি প্যাসিভ বলছি আমি কিন্তু রূপান্তর বলছি না। আমি কিন্তু রূপান্তর বলছি না। এই যে এখানে এই স্ট্রাকচারটাকে আমি বোর্ডে লিখেছি, আবার একটু খেয়াল করুন। তাহলে ইহা করা হয়, তাহলে সমস্যাটি সমাধান করা, আমি বলেছি দ্য প্রবলেম ইজ সলভড। আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরে আসছি, আগে আপনাকে বুঝতে হবে এটা প্যাসিভ সেন্টেন্স, এই স্ট্রাকচারটা শিখতে হবে। কারণ যখন লিখতে যাবেন তখন কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসবে না, তখন সরাসরি প্যাসিভটাই আসবে। তাহলে আমি যদি বলি চিংড়ি রপ্তানি করা হয়, তাকে সাহায্য করা হয়, দেখেন হি ইজ হেল্পড, তাকে সাহায্য করা হয়। আর এটাই যদি আমি আবার পাস্ট টেন্স ব্যবহার করি, তাকে সাহায্য করা হয়েছিল, হি ওয়াজ হেল্পড। তাহলে তাকে সাহায্য করা হয়, হি ইজ হেল্পড, তাকে সাহায্য করা হয়েছিল, হি ওয়াজ হেল্পড। তাহলে তাকে সাহায্য করা হয়, হি ইজ হেল্পড, তাকে সাহায্য করা হয়েছিল, হি ওয়াজ হেল্পড। তাহলে দেখেন শুধু এখানে ভার্বটা চেঞ্জ হচ্ছে কিন্তু স্ট্রাকচারটা সেম। তাহলে যেটা আমি বোর্ডে লিখেছি একটু খেয়াল করে দেখুন, যেটা আমরা বোর্ডে লিখেছি, সাবজেক্ট বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। বি বলতে প্রেজেন্ট মি মানে হচ্ছে হ্যাঁ আই অ্যাম ইনসাল্টেড, আয়ের পরে আই ইজ এ ওয়ার্ড যদি বলি তখন তো আয়ের পরে ইজ হবে, তাই না? আই ইজ এ ওয়ার্ড। কিন্তু ট্রিকি প্রশ্ন, মানুষকে বোকা বানানোর জন্য প্রশ্নগুলো করা হয়। হ্যাঁ, রনি কুমার এই ধরনের প্রশ্নগুলো হয়। আচ্ছা, যাই হোক, তাহলে বি এম ইজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করব আমরা যে কিভাবে প্যাসিভটি হয়। এবার আমি বলেছি যদি সেই ভার্বের অবজেক্ট থাকে তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট একই স্ট্রাকচার দিয়ে প্যাসিভ হবে। তাহলে আমি একটু লিখছি, প্রথমে যদি বলি আই আমি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা পরে বলছি। আবার আই প্লেড ক্রিকেট, দেখুন এটা প্রেজেন্ট, এটা পাস্ট, দুইটাকে এই একটা স্ট্রাকচার দিয়ে প্যাসিভ করা যাবে, এটা দিয়ে প্যাসিভ করা যাবে, বা এটা দিয়ে প্যাসিভ করা যাবে, বা এটা সেম জিনিসটা আমি তিনভাবে লিখেছি। সেম জিনিসটাই আমি তিনভাবে লিখেছি, খেয়াল করে দেখেন। আই প্লে ক্রিকেট, তাহলে আমার প্রথমেই মনে রাখতে হবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে হবে অ্যাম ইজ আর, পাস্ট ইনডিফিনিট হলে হয়ে যাবে ওয়াজ ওয়্যার। তাহলে আমি অ্যাক্টিভ ভয়েস এর যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে ক্রিকেট, আমি এখানে ক্রিকেটকে ব্যবহার করলাম, সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট এটা দিয়েই করতে হবে। তাহলে এই ক্রিকেট আমি এখানে ব্যবহার করলাম। এবার ক্রিকেট কি নিজে নিজে খেলে না, তাহলে প্লে থাকলে হবে ইজ প্লেড, এম ইজ আর প্লেড, বা ইজ প্লেড বা আর প্লেড। তাহলে এখানে আছে ক্রিকেট,
ক্রিকেটের সাথে ইজ হয়, এম হয় না আর হয়? তা আমরা জানি ক্রিকেটের সাথে কি হয়, ইজ হয়। তাহলে ক্রিকেট ইজ, এরপরে হচ্ছে প্লে, এই প্লেটা এখানে হয়ে যাবে প্লেইড। তাহলে আমরা যদি কোথাও দেখি প্লে, তাহলে সেটা হবে ইজ প্লেইড, মানে বি এম ইজ আর প্লেইড। যদি থাকে যে যেমন আমি যদি বলি ডিড, তাহলে এম ইজ আর ডান। যদি বলি কালেক্টেড, তাহলে এম ইজ আর কালেক্টেড। যদি বলি কালেক্ট, তাহলে যদি থাকে কালেক্ট, তাহলে এম ইজ আর কালেক্টেড। যদি থাকে প্লে, এম ইজ আর প্লেইড। আর যদি থাকে কালেক্টেড, তাহলে বলবো ওয়াজ ওয়্যার, তারপরে কালেক্টেড। আচ্ছা, এবার তাহলে ক্রিকেট ইজ প্লেইড বাই মি, আর আই প্লেইড ক্রিকেট, এটা কিন্তু পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে ওয়াজ হয়ে যাবে। তাহলে কী হবে, ক্রিকেট ওয়াজ প্লেইড বাই মি। তাহলে এইবার আপনি যত সেন্টেন্স বলুন আপনি প্যাসিভ করতে পারবেন যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিটকে, যদি তার অবজেক্ট থাকে। তাহলে আপনি জাস্ট সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর থেকে বাছাই করবেন প্রেজেন্ট ইনডিফিনিট হলে, আর পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ আর বাছাই করবেন। সেটা কে বলে দিবে, এই যে ভার্ব বলে দিবে। এটাকে ইংলিশে বলা হয় V1, এটাকে ইংলিশে বলা হয় V1, এটাকে বলা হয় V2, এটাকে বলা হয় V1, এটাকে বলা হয় V2। তাহলে এটাকে বলা হয় V1, এটাকে বলা হয় V2। আচ্ছা, তাহলে আমরা এবার আমি যদি বলি একটা যে আই লাভ ইউ, তাহলে এটা কী হবে, দেখেন ইউ যেহেতু লাভটা প্রেজেন্ট, তাহলে কী হবে, ইউ আর লাভড বাই মি। আই হেল্প দ্য ম্যান, তাহলে দ্য ম্যান ইজ হেল্পড বাই মি। তাহলে আই কালেক্ট দ্য বুক ইজ কালেক্টেড বাই মি। ঠিক আছে, তাহলে যত আছে, আই কালেক্ট দ্য বুক, আই হেল্প হিম, তাহলে আই হেল্প হিম, হি ইজ আই হেল্প হিম, তাহলে হি ইজ হেল্পড বাই মি, হেল্প হিম। আর যখনই আমি বলবো আই হেল্পড হিম, আই কল্ড হিম, তাহলে কী হয়ে যাবে, হি ওয়াজ কল্ড, আই কল্ড হিম, হিটা আগে চলে আসবে। তাহলে হি কী হলো, হি ওয়াজ কল্ড, এই যে হি ওয়াজ কল্ড। তাহলে এই একটি স্ট্রাকচার দিয়ে আমরা যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটকে প্যাসিভ করতে পারবো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স সামনে আসবে, এগুলো আসবে, একটা একটা করে আসবে। তাহলে আই প্লেইড ক্রিকেট, তাহলে এটা কি হবে, ক্রিকেট ওয়াজ প্লেইড বাই মি। তাহলে আমরা এটা পেয়েছি। এবার আসছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এবার একটু খেয়াল করুন কিভাবে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, একটু খেয়াল করুন এবার, তাহলে এবার বিষয়টি বুঝতে পারবেন। যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, যদি ইয়েস নো কোশ্চেন হয়, এই যে ইজটা এটা আগে চলে আসবে, মানে বিটা আগে আসবে, তাহলে বিটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমার সাথে সাথে থাকুন, আশা করি আপনারা পারবেন। তাহলে এই বি মানে কি, আবারও প্রেজেন্ট বি মানে এম ইজ আর, পাস্ট বি মানে ওয়াজ ওয়্যার। যদি ডাব্লিউএস কোশ্চেনের প্যাসিভ করতে বলে, তাহলে এখানে ডাব্লিউএস কোশ্চেন থাকবে। তাহলে এবার একটু যারা ইন্টারোগেটিভের সমস্যা হয়, যাদের ইন্টারোগেটিভের সমস্যা হয়, তারা একটু খেয়াল করে দেখি। তাহলে ইন্টারোগেটিভের সমস্যা কীভাবে হতে পারে, যে কোনো ইন্টারোগেটিভ, আমি যদি বলি ইয়েস নো কোশ্চেনকে প্যাসিভ করবেন, তাহলে ব্যবহার করতে হবে এই স্ট্রাকচারটি। আর যদি ডাব্লিউএস কোশ্চেনের প্যাসিভ থাকে, তাহলে পুরোটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে দুইটা স্ট্রাকচার আছে। যে কোনো যদি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে ইয়েস নো কোশ্চেন হয়, মানে যেটাকে আমরা বলি ডু ডাজ আগে থাকবে বা ডিড থাকবে, তাহলে প্যাসিভ করার সময় এম ইজ আর সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, বা ওয়াজ ওয়্যার সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তার আগে কী হবে, ডাব্লিউএস কোশ্চেন, তারপরে আমরা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করব। কিভাবে একটু খেয়াল করে দেখেন। এখন যদি কেউ আপনাকে প্যাসিভ করতে বলে যে ডু ইউ লাভ মি, হয়তো এখানে দেখা যাবে না, একটু এখানে খেয়াল করুন, ডু ইউ লাভ মি। ধরেন এই সেন্টেন্সের কেউ প্যাসিভ করতে বললো আপনাকে, তাহলে এই সেন্টেন্সে প্যাসিভ করতে বললো ডু ইউ লাভ মি। তাহলে খেয়াল করে দেখুন, এইটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ইয়েস নো কোশ্চেন ডু দিয়ে শুরু হয়েছে, আর এই যে ডু দেখেই আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এই স্ট্রাকচার দিয়ে প্যাসিভ হবে, এই স্ট্রাকচার দিয়ে প্যাসিভ হবে। তো কীভাবে প্যাসিভ হবে, আমরা তাহলে এটা একটু করে দিচ্ছি। তাহলে আমি কিভাবে প্যাসিভ হবে এটা একটু দেখিয়ে দিই। এই যে এটাকে প্যাসিভ করার সময় প্রথমে আগে এই যে অবজেক্টটা সেটা এখানে সাবজেক্ট বানাবেন, তাহলে আই প্রথমে সবসময় আগে সাবজেক্ট বাছাই করবেন, মি, এই মিটা হচ্ছে এখানে আই। আর যেহেতু এখানে ডু আছে, তাহলে এখানে কী হবে, এম ইজ আর, এই যে এম ইজ আরের যে কোনো একটা, তাহলে এম ইজ আর। আমরা আয়ের সাথে কী ব্যবহার করি, এম, আয়ের সাথে কী ব্যবহার করি খেয়াল করেন, এম। তাহলে এম আই, এরপরে কী হয়ে যাবে, লাভড,
এম আই লাভড বাই ইউ। তাহলে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে এই যে দেখেন ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা জানলেই হচ্ছে এম আই লাভড বাই ইউ। গুড, এম আই লাভড বাই ইউ। আর যদি এখানে ডিড থাকতো, যদি এখানে ডিড থাকতো জাস্ট এখানে কি হয়ে যেত, ওয়াজ। এখানে যদি ডিড থাকতো তাহলে এখানে কি হয়ে যেত, এটা ওয়াজ হয়ে যেত। আচ্ছা, এবার যদি এর আগে ডাব্লিউএস কোশ্চেন থাকে, যেমন ওয়াই ডু ইউ লাভ মি বা ওয়াই ডিড ইউ লাভ মি, আপনিও শুধু এখানে কি করে দেবেন, ডাব্লিউএস কোশ্চেন যোগ করে দেবেন, আর কোনো কাজ নেই। তাহলে খেয়াল করে দেখেন এই যে ডাব্লিউএস কোশ্চেন এখানে আছে আছে। তাহলে কেউ যদি প্রশ্ন করে ওয়াই ডু ইউ লাভ মি, এর প্যাসিভ কী হবে, আপনার স্ট্রাকচার সেম, এই জাস্ট এই বিটা আগে আসছে, বি আগে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার আগে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে মনে রাখবেন এটা সবসময় স্টুডেন্টের ভুল হয়। তাহলে এবার ঝটপট আমি দু একটা সেন্টেন্স বলি, আপনারা প্যাসিভ করার চেষ্টা করবেন, বাকিগুলো কিন্তু আপনারা পারবেন। তাহলে এই একটা স্ট্রাকচার দিয়ে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করতে পারবো। তাহলে আমরা একটু মুছিয়ে দিচ্ছি, এটুকু আমি ইরেজ করে দিচ্ছি, এটাও করে দিচ্ছি, একটু খেয়াল করুন। যদি এটাকে প্যাসিভ করবেন কিভাবে করবেন, প্রথমে আমি যদি বলি ডিড ইউ কল মি, এটা তাহলে ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি, এটাকে আপনি প্যাসিভ করবেন। তাহলে আপনার ডাব্লিউএস কোশ্চেন দরকার নেই, এটা দিয়ে প্যাসিভ করা যাবে। দেখুন এটা দিয়ে প্যাসিভ করা যাবে, ডিড ইউ কল মি। তাহলে প্রথমে আগের মতোই মি, এই যে সাবজেক্ট, সাবজেক্ট মানে মি, মি মানে আই, আর এখানে বি, আমরা ডিডের পরিবর্তে আমরা জানি এটা পাস্ট টেন্স, তাহলে এখানে কী হবে, বি এর পরিবর্তে হয় ওয়াজ হবে, নাহলে ওয়ার হবে, আয়ের সাথে কী হয় ওয়াজ, আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে, তখন এই কলটা কী হয়ে যাবে, কল্ড। তাহলে ওয়াজ আই কল্ড বাই ইউ, ওয়াজ আই কল্ড বাই ইউ। আচ্ছা, একইভাবে যদি এখানে ডাব্লিউএস কোশ্চেন থাকতো ওয়াই ডিড ইউ কল মি, তাহলে আমিও এখানে ওয়াই যোগ করে দিতাম, এই আর কিছুই না। ওয়াই ডিড ইউ কল মি, তাহলে ওয়াজ আই কল্ড, তার আগে ওয়াই। ডাব্লিউএস কোশ্চেনটা ইন্টারোগেটিভের আগে হবে, ডাব্লিউএস কোশ্চেনটা সবসময় ইন্টারোগেটিভের আগে হবে। গুড, ওয়াজ আই কল্ড বাই ইউ। আচ্ছা, এবার আরেকটি দিচ্ছি, দেখি এটি কে কে পারেন। এটাকে প্যাসিভ করেন, হু কল্ড মি। দেখি এবার এটা কে পারেন, নিচে দেখেন হু কল্ড মি, হু কল্ড মি, এটাকে প্যাসিভ করলে কি হয় দেখুন, দেখি এটা দিয়ে কে কে পারেন। এবার আমরা আসছি পরের যে আলোচনায়, দেখেন হু কল্ড মি, এটাকে প্যাসিভ করলে কি কি দিয়ে হবে বলেন, হু কল্ড মি, হু থাকলে কি হয় একটু চেষ্টা করুন, দেখি কার কার হয় এটা, হু কল্ড মি। হু কল্ড মি, আমিও এখানে একটু স্লাইডগুলো দেখিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে। এই যে আমি ইন্টারোগেটিভ আমরা দেখতে পাচ্ছি, তারপরে ডাব্লিউএস যদি থাকে, তো প্রথমে আমরা ইন্টারোগেটিভটা দেখি, ইন্টারোগেটিভের এটা আছে, এবং আমি ইন্টারোগেটিভ পরে যাই, এবার ডাব্লিউএস একসাথে বুঝাইতে পারবো, এটা থেকে দেখতে পারেন। তাহলে এখানে কি হবে, হু কল্ড মি, এটাকে প্যাসিভ করলে কি করতে হবে, সেম একই স্ট্রাকচার। প্রথমেই আমি একটু জেনে নিই, যে একজন উত্তর দিয়েছে, এই যে স্ট্রাকচার এটা কি ফলো করতে হবে। তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট বের করতে হবে, প্রথমে সাবজেক্টটা কি মি, মি মানে হচ্ছে আই, মি মানে আই, আর এই কলটা কিসে আছে, V2 মানে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ বা ওয়ার হবে, আয়ের সাথে কী হবে ওয়াজ। আর এই হু থাকলে আমরা জানি, হু থাকলে ডাব্লিউএস তো আছে এখানে, তাহলে আমার ডাব্লিউএস লাগবে, তাহলে হু থাকলে কি হয়ে যায় বাই হোম, তাহলে বাই হোম, আর কল তো কল্ড আছেই,
বাই হোম ওয়াজ আই কল্ড, এখানে আর বাই লাগবে না, তাহলে বাই হোম ওয়াজ আই কল্ড, বাই হোম ওয়াজ আই কল্ড, গুড। না এটা ভুল, বাই হোম এম আই বিং কল্ড, এটা কন্টিনিউয়াস টেন্স না। আকিল ইসলাম ইফতেহার যেটা, এটা ওয়াজ আই কল্ড, গুড। তাহলে এবার একটু মনিটরের দিকে তাকান সবাই, আমরা যারা আছি একটু মনিটরটা খেয়াল করুন, একটু দেখেন। এটা অবশ্যই ইন্টিগ্রেটিভ চিহ্ন হবে, এখানে ইন্টিগ্রেটিভ চিহ্নটা পড়েনি, এখানে ইন্টিগ্রেটিভ চিহ্ন হবে, এখানে ইন্টিগ্রেটিভ চিহ্ন হবে। এটা কম্পোজ করার সময় ইন্টিগ্রেটিভ চিহ্নটা পড়েনি এখানে, যেহেতু এটা একটা ইমেজ, সো আমি পারিনি, আই কুড নট এডিট ইট। একটু খেয়াল করে দেখুন, ডু ইউ হেল্প দ্য ম্যান, কীভাবে প্যাসিভ করেছি দেখেন, ডু ইউ হেল্প দ্য ম্যান। তাহলে আমরা জানি ইজ ইট ডান, আমরা সবাই জানি ইজ ইট ডান, ইজ ইট ডান। আমরা একটু খেয়াল করে দেখি, এই যে ইজ ইট ডান, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো ইজ ইট ডান। তাহলে ডু ইউ হেল্প দ্য ম্যান, দেখেন এখানে কি আছে, ডু ইউ হেল্প দ্য ম্যান। তাহলে ওই যে দেখেন ইজ দ্য ম্যান, এই যে দ্য ম্যানটা ইজ দ্য ম্যান, ইজ ইট, ইজ ইট, ইটের জায়গায় দ্য ম্যান, আর ডু থাকার কারণে দ্য ম্যানের সাথে ইজ, আর ডু হচ্ছে অ্যামিজার, ডু হলে অ্যামিজার, তাহলে দ্য ম্যান দেন হেল্পটা হয়ে যাবে হেল্প, আর ইউটা হয়ে গেল বাই ইউ। এটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। কামাল হোসেন উত্তরে প্রশ্ন হোম বানানটা ভুল হয়েছে ভাইয়া, ইটা হবে না। আচ্ছা তাহলে ডিড ইউ হেল্প দ্য ম্যান, একইভাবে এই ডিডের কারণে ওয়াজ, আর দ্য ম্যান ঠিক আছে, হেল্পটা হেল্প, ইউটা ইউ। তাহলে এই একটা স্ট্রাকচার দিয়ে আমরা যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটকে প্যাসিভ করতে পারবো। গুড, অনেকে এটা উত্তর করতে পেরেছেন। এবার পরের প্রশ্নে যাচ্ছি আমরা, একটু দেখি আরেকটা স্ট্রাকচার আমরা একটু লিখব, অথবা স্ক্রিনেও আমি দেখাচ্ছি আরেকটা স্ট্রাকচার। হ্যাঁ এবার একটু এটি খেয়াল করুন, সাবজেক্ট প্লাস বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে এটারও কর্তা কি সাবজেক্ট প্যাসিভ, আর এখানেও এম ইজার মানে কি ওই এম ইজার, বি মানে এম ইজার, না হলে ওই ওয়াজ ওয়ার, এই বি মানেও সেম। আর এটা দিয়ে যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে আমরা প্যাসিভ করতে পারবো, এই একটা স্ট্রাকচার দিয়ে যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে আমরা প্যাসিভ করতে পারবো। তাহলে আমরা একটু খেয়াল করেন, এবার আমরা কন্টিনিউয়াসে চলে যাচ্ছি। আমি একটা সেন্টেন্স লিখছি, ইট ইজ বিং ডান, এটার বাংলা কি হচ্ছে, ইহা করা হচ্ছে, ইট ইজ বিং ডান। দেখেন এই যে সাবজেক্ট, ইট ইজ বিং ডান, ইট ওয়াজ বিং ডান, ইহা করা হচ্ছে বা হচ্ছিল, ইট ইজ বিং ডান। হ্যাঁ তাহলে আমি যদি বলি সমস্যাটি সমাধান করা হচ্ছে, তাহলে কি হবে, দ্য প্রবলেম ইজ বিং সলভড, সমস্যাটি সমাধান করা হচ্ছে, দ্য প্রবলেম ইজ বিং সলভড। আমাকে অপমান করা হচ্ছে, আই এম বিং ইনসাল্টেড, আমাকে সাহায্য করা হচ্ছে, আই এম বিং হেল্পড, আই এম বিং হেল্পড, আমাকে সাহায্য করা হচ্ছে, তাহলে আমাকে অপমান করা হচ্ছে বলেছি, আই এম বিং ইনসাল্টেড। তাহলে বাড়িটি রং করা হচ্ছে, দ্য হাউস ইজ বিং পেইন্টেড বা ইজ বিং কালার্ড। এটাকে ইন্টিগ্রেটিভ করলে কি আসবে, ইজ আগে চলে আসবে, ইজ ইট বিং ডান, ইজ ইট বিং ডান।
যদি প্রয়োজন মনে করি আমরা এখানে ডাব্লিউএস কোশ্চেন থাকতে পারে। তাহলে এটা হচ্ছে যে কোনো ইন্টারোগেটিভকে প্যাসিভ করার জন্য লাগবে, আর ডাব্লিউএস যদি ডাব্লিউএস থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা এটা প্যাসিভ করার জন্য লাগবে। তাহলে ইট ইজ বিং ডান, ইহা করা হচ্ছে। একইভাবে ইট ওয়াজ বিং ডান, ইহা করা হচ্ছিল। ইট ওয়াজ বিং ডান, ইহা করা হচ্ছিল। তাহলে এবার দেখি কে কে প্যাসিভ পারেন। আবার আমি আরও 2-1টা দিচ্ছি। আমরা টোটাল 5টা স্ট্রাকচার শিখবো মৌলিকভাবে, খুব বেশি সময় আর লাগবে না, গত দিনের মতোই আমি 1 ঘন্টার মধ্যে চেষ্টা করব। আচ্ছা, তাহলে এবার যদি আমি এবার আপনারা নিজেই পারবেন বলেন। হু, এটা এখানে লিখছি আমি, তাহলে আপনারা নিজেই প্যাসিভ করতে পারবেন, বলেন কী হবে। হু ইজ কলিং মি, এটা গতবার বিসিএসে এসেছিল, 40তম বিসিএস এটা আসছে, এটাকে প্যাসিভ করেন। হু ইজ কলিং মি, এটার জন্য আমাদের কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, এটা। হু ইজ কলিং মি, দেখি এটাকে প্যাসিভ করলে কি দাঁড়ায়, দেখি কে কে পারেন। হু ইজ কলিং মি, কে কে আছে আমরা একটু ট্রাই করি, কে কে পারবেন। হু ইজ কলিং মি, তাহলে কেউ যদি আপনাকে বলে সহজ একটি সেন্টেন্স, আমি যদি বলি হু ইজ কলিং মি, একইভাবে আমি এটা ব্যবহার করব, হু ইজ কলিং মি, তাহলে এটা প্যাসিভ কীভাবে হবে, এটা দিয়ে আমি করব। তো প্রথমে সাবজেক্ট ইট, ইট মানে সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে আই, আর যেহেতু এটা প্রেজেন্ট এই জন্য কী হবে, এম। আর এখানে ডাব্লিউএস কোশ্চেন তো আছেই, হু থাকলে কি হয়, বাই হোম। গুড, বাই হোম এম আই বিং, by whom am I being called? না ওয়াজ হবে কেন উর্মি, ওয়াজ হবে কেন, এটা তো হু ইজ কলিং মি। এটা যদি পাস্ট টেন্স হতো, যদি পাস্ট টেন্স হতো, যদি এখানে থাকতো হু ওয়াজ কলিং মি, তাহলে হতো বাই হোম ওয়াজ আই বিং কল্ড। এটা হবে বাই হোম এম আই বিং কল্ড। এই যে আমার এখানে আছে, এখানে সম্ভবত, আচ্ছা এটার মধ্যে তাহলে আর দেইনি প্রেজেন্ট, এটা আচ্ছা দেওয়া হয়নি, এটা হ্যাঁ এম হবে। গুড, ওয়াজ হবে না কারণ এটা পাস্ট টেন্স নয়। আচ্ছা তাহলে আরেকটা প্যাসিভ করেন সবাই, ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি, এটাকে প্যাসিভ করেন দেখি, ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি, দেখি এটা কে কে পারেন বলেন। ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি, ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি। ওকে, তাহলে ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি, এটা প্যাসিভ কী হবে তাহলে বলেন। ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি, তাহলে ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি, এটার প্যাসিভ কী হবে, কে কে পারে দেখি আমি। তাহলে এই একটা স্ট্রাকচার দিয়ে যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিটকে প্যাসিভ করা যাবে, এই একটি স্ট্রাকচার দিয়ে যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াসকে প্যাসিভ করা যাবে।
Why are you disturbing me? Good. Why are you disturbing me? তাহলে মি মানে কি হবে? I. Why are you disturbing me? Good. তাহলে মি মানে I. তাহলে why am I being disturbed? Why am I being disturbed? By you. Good. Why am I being disturbed by you? তাহলে আমরা দুটি অলরেডি পেয়ে গেছি। বাই ইউটা লিখবেন, পরীক্ষার হলে বাইটা লিখবেন, কিন্তু কথা বলার সময় লাগবে না। আচ্ছা, এবার আমরা আসি পরেরটা। সাবজেক্ট প্লাস পারফেক্ট, হ্যাভ, হ্যাজ, বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে হ্যাডও হতে পারে, তাহলে পাস্ট পারফেক্টের হলে হ্যাডও হতে পারে। তাহলে ইট হ্যাজ বিন ডান, এটার বাংলা করি আমরা। ইহা করা হয়েছে। ইট হ্যাজ বিন ডান, ইহা করা হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি? ইট হ্যাজ বিন ডান, ইহা করা হয়েছে। তাহলে আমি যদি বলি সমস্যাটি সমাধান করা হয়েছে, তাহলে কি বলবো? দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড। কিন্তু সমস্যাটি সমাধান করা হচ্ছে যদি বলি, দ্য প্রবলেম ইজ বিং সলভড। তাহলে সমস্যাটি সমাধান করা হয়েছে, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড। তাকে অপমান করা হয়েছে, হি হ্যাজ বিন ইনসাল্টেড। বইটি কেনা হয়েছে, দ্য বুক হ্যাজ বিন বট। তাহলে বাড়িটি রং করা হয়েছে, দ্য হাউস হ্যাজ বিন পেইন্টেড। ওকে, এবার এটা প্যাসিভ করেন দেখি। When have you called me? এটাকে প্যাসিভ করেন, when have you called me? এটা আগের মতোই সেম। ইন্টারোগেটিভ হলে কি হবে? হ্যাভ হ্যাজটা আগে চলে আসবে, তার আগে ডাব্লিউএস কোশ্চেন। সেম জিনিস, ইন্টারোগেটিভ বলে হ্যাভ হ্যাজটা আগে আসবে, তার আগে আমি ইয়েতে দেখাচ্ছি না, এটাতে ইয়েটা নাই। তাহলে এখানে হ্যাভ হ্যাজ যেটা আছে পারফেক্টের, হ্যাভ হ্যাজ বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে why have you called me? হ্যাঁ, একদিন পর পর ক্লাস নেওয়ার চেষ্টা করব, প্রতিদিন নিলে আসলে সময় হয় না। বাকিটা ইউটিউব থেকে দেখে নিন আমাদের ক্লাসগুলো, ছোটো ছোটো ক্লাসগুলো ইউটিউবে দেখে নিতে পারবেন। তাহলে when have you called me, তাহলে এনে কী হবে? when I have been called, এই তো ভুল হয়ে গেল। খেয়াল করেন, এটাকে ইন্টারোগেটিভ করলে কি দাঁড়ায়? এটাকে ইন্টারোগেটিভ করলে কি দাঁড়ায়? হ্যাভ হ্যাজ আগে চলে আসবে। জাস্ট আমি বাংলাটা মুছে দিচ্ছি, দেখুন এটা আগে চলে আসবে, এই যেটা আগে চলে আসবে। তাহলে এটা কি হবে? হ্যাজ ইট বিন ডান, হ্যাজ ইট বিন ডান, তার আগে ডাব্লিউএস কোশ্চেন। এবার করেন। উর্মি আয়ের সাথে কি হ্যাজ হয়? নো, এখানে বিং কোত্থেকে আসলো? বিং না, বিন, বিন, BEEN, BEEN।
গুড। এই যে কি হবে, আমি আবারও করে দেখাচ্ছি, দেখেন। মি মানে, তাহলে মি মানে কে? আই। মি মানে হচ্ছে আই, তাহলে আয়ের সাথে, এই যে মি মানে আই, তাহলে আই গেলে হ্যাজ, আইয়ের সাথে কি হয়? হ্যাভ। ঠিক আছে, আয়ের সাথে কি হয়? হ্যাভ। তার আগে হোয়েনটা তো আছেই, তাহলে হোয়েন, হ্যাভ আই, আর বিন এখানে আছে, বিন, বিন কল্ড। বাই ইউ। হোয়েন হ্যাভ আই বিন কল্ড বাই ইউ। বিন, বিং নয়। গুড। তাড়াহুড়া করতে গেলে ভুল হবে। সুনিয়া শর্মা ফার্স্ট ইয়ার পরে, গুড। তুমি এই ক্লাসগুলো আবার পাবা, সমস্যা নেই, তুমি এই ক্লাসগুলো পাবে। তাহলে ইট হ্যাজ বিন ডান, সমস্যাটি সমাধান করা হয়েছে। দ্য প্রবলেম হ্যাজ বিন ডান, এই দেখেন আমি বলি সমস্যাটি সমাধান করা হয়েছে। দ্য প্রবলেম হ্যাজ বিন ডান। হ্যাজ দ্য প্রবলেম বিন ডান? ওয়েন হ্যাজ দ্য প্রবলেম বিন ডান? ওয়াই হ্যাজ দ্য প্রবলেম বিন ডান? জাস্ট ডাব্লিউএস কোশ্চেনটা আগে চলে আসবে। আচ্ছা, তাহলে আর বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় দিলে হবে। আমি বলেছি ব্যতিক্রমগুলো নিয়ে পরে আলোচনা করব। সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যে কোনো মডালকে এটা দিয়ে প্যাসিভ করলে প্যাসিভ হবে। চাইলে এই মডালটা আগে আনতে পারবো, ইন্টারোগেটিভ, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এখানে ডাব্লিউএস কোশ্চেন। মডেল অক্সিলারি এই একটা স্ট্রাকচার দিয়ে যে কোনো মডেল অক্সিলারিকে প্যাসিভ করা যাবে। আমরা বোর্ডে দেখি, এই যে এখানে আছে, যে কোনো মডেলকে প্যাসিভ করা যাবে। তাহলে এবার আমি কতগুলো বলি, দেখি কে কে প্যাসিভ পারে। যেমন এটা কিন্তু এরকম হতে পারে, ইট উইল বি ডান, ইহা করা হবে। ঠিক আছে, ইট উইল বি ডান। বইটি সংগ্রহ করা হবে, দ্য বুক উইল বি কালেক্টেড। তাকে শাস্তি দেওয়া হবে, হি উইল বি পানিশড। বইটি কেনা উচিত, দ্য বুক শুড বি বট। ওকে, এবার আমি এই সেন্টেন্সগুলো বলি, দেখি আপনারা প্যাসিভ পারেন কিনা। You have to do the work. You have to do the work. I am going to do the work. এখানে am going to পুরোটা মডেল, এখানে have to টা মডেল, এই দুটোকে প্যাসিভ করুন। হ্যাঁ, চিনতে পারছি তোমাকে। তাহলে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করুন। আই অ্যাম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, এটা একটা মডেল অক্সিলারি। আই অ্যাম গোয়িং টু পুরোটা একটা মডেল। তাহলে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করুন, দেখি কে কে পারেন। আর একটি স্ট্রাকচার আছে, আপনারা দেখি এটা পারলে বাকিগুলো পারবেন। আর একটি স্ট্রাকচার আছে, টোটাল 5টা স্ট্রাকচার শিখলে মোটামুটি আপনি বেসিকটা পারবেন, বেসিক আর সমস্যা হবে না। গুড, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই ইউ। গুড। পরেরটা, আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক।
I am going to do the work. The work has to be done by you. Good. আর পরেরটা কি হবে? I am going to do the work. The work is going to be done by you. By me. I am going to do the work. The work is going to be done by me. Good. Good. Very good. তাহলে আমরা যে কোনো মডেলকে এটাতে প্যাসিভ করতে পারবো। তাহলে মূল স্ট্রাকচার, এটা হচ্ছে মৌলিক পদার্থের মতো, চারটা মূল স্ট্রাকচার মৌলিক পদার্থের মতো, পরে যৌগিকগুলো তৈরি করতে পারবেন। লাস্ট ওয়ান, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স এটাতে প্যাসিভ করবেন, লেট ইট বি ডান। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট ইট বি ডান। তাহলে লেট ইট বি ডান, আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক, তাহলে কী হয়ে যাবে? লেট দ্য ওয়ার্ক বি ডান। Do the work, let the work be done. Collect the book, let the book be collected. Solve the problem, let the problem be solved. এখানে আছে এই যে do the work, এই যে let the work be done. আর যারা আমরা ক্লাসটা দেখছি একটু শেয়ার করি, আমরা শেয়ার করলে ভালো হবে। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান, সলভ দ্য প্রবলেম, লেট দ্য প্রবলেম বি সলভড। তাহলে টোটাল 5টি স্ট্রাকচার, এই 5টি দিয়ে আপনি মোটামুটি 90% ভয়েস চেঞ্জ করতে পারবেন। বাকি যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো এই 5টার হেল্প লাগবে। মজার বিষয় হচ্ছে বাকিগুলো এই 5টি স্ট্রাকচারের হেল্প লাগবে, কিন্তু কিছু নতুন নতুন পয়েন্ট জানতে হবে, সেটা আমরা পরে শেখার চেষ্টা করব। তাহলে যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিটকে প্যাসিভ করতে হলে আমার এটা দরকার হবে, সাবজেক্ট বা পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল। আর যে কোনো কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস বি প্লাস বিং, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল। আর যদি পারফেক্ট টেন্স হয়, যে কোনো পারফেক্ট হলেই হ্যাভ, হ্যাজ, বিন, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল। আর যে কোনো মডেল ক্যান, কুড, শ্যাল, শুড একটা স্ট্রাকচার দিয়ে করতে পারবো। আর ইম্পারেটিভ হলে লেট ইট বি ডান, এটা দিয়ে প্যাসিভ করতে পারবো। আচ্ছা, আর এবার আরেকটি কথা খেয়াল করবেন, আমি বলছি ইন্টারোগেটিভ করলে কি করবেন? বিটাকে আগে নিয়ে আসবেন, বিটাকে আগে নিয়ে আসবেন, হ্যাভ হ্যাজটাকে আগে নিয়ে আসবেন, মডেলটাকে আগে নিয়ে আসবেন। আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে বিটা আগে নিয়ে আসবেন, তার আগে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে বিটা আগে নিয়ে আসবেন, তার আগে ডাব্লিউএস কোশ্চেন, বিটা আগে আনবেন, তার আগে ডাব্লিউএস কোশ্চেন, হ্যাভ হ্যাজটাকে আগে আনবেন, তার আগে ডাব্লিউএস কোশ্চেন, মডেলকে আগে আনবেন, তার আগে ডাব্লিউএস কোশ্চেন। তাহলে ডাব্লিউএস কোশ্চেন সবসময় ইন্টারোগেটিভের আগে হয়। তাহলে ডাব্লিউএস কোশ্চেন সবসময় হবে ইন্টারোগেটিভের আগে। তো ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। বাসায় এগুলো দেখে দেখে আবার একটু প্র্যাকটিস করবেন, যেহেতু আসলে অনলাইনে সবগুলো প্র্যাকটিস দেওয়া সম্ভব নয়। আর আমাদের আরও অনেক লার্নিং আছে, যে ব্যতিক্রম গ্রামারগুলো আছে সেগুলো নিয়ে আমি আবার লাইভে আসার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ যে আমার সাথে থাকার জন্য। এবং আপনারা যারা আছেন, আমি লাইভে প্রতিদিন আসা সম্ভব না, একদিন পর পর। বাকিরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমরা ওখানে ছোটো ছোটো লেসনগুলো দেওয়ার চেষ্টা করব, আপনি নিজে নিজে শিখে নিতে পারবেন। বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষদের জন্য এটা অনেক কাজে লাগবে। তো আপনারা নিয়মিত আমাদের লাইভ প্রোগ্রামগুলো দেখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে এই জিনিসগুলো জানতে পারবেন। আর এটা বাসায় কিন্তু একটু প্র্যাকটিস করবেন, আজকে নিজে নিজেই অ্যাক্টিভগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে অনেকগুলো জিনিস বিষয় জানতে পারবেন। আর এখানে অনেক ব্যতিক্রম কথা বলেছে যারা দু একজন, আমরা ব্যতিক্রমগুলো নিয়ে আবার লেসন থাকবে, সেখানে ব্যতিক্রমগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা, আমরা 1 ঘন্টা 8 মিনিট হয়ে গিয়েছে আমরা লাইভে এসেছি। সো আবারও ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ক্লাসে সবাইকে কনসেন্ট্রেশন রাখাটা কিন্তু অনেক কাজ, আর লাইভে তো আরও কঠিন। সব কাজের ফাঁকে ফাঁকে আপনারা আমার সাথে ছিলেন, তো ধন্যবাদ। দেখা হবে আবার কোনো লাইভ প্রোগ্রামে।
ভালো থাকবেন সবাই, এই সবাই ঘরে থাকবেন, আমাদের সবাই দোয়া করবেন আর বাংলাদেশ যেন ভালো থাকে, বাংলাদেশের মানুষগুলো যেন ভালো থাকতে পারে, কারণ বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা, তারা অনেক কষ্টে পড়ে যাবে। এই কারণে সবাই আমরা মন থেকে দোয়া করব এবং আমরা ঘরে থাকব, অপ্রয়োজনে বাইরে যাব না। ওকে, সবাইকে ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশের এই পরিস্থিতি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, এটাই আমরা দোয়া করি। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন অবশ্যই। মাহমুদ আহমেদ, আপনাকে নিয়মিত দেখি, ক্লাসে আসেন, ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের আরও ভালো কিছু দিতে পারি। আমার সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।